আই এম সরি, একটু বেখেয়ালে ছিলাম। শাইনি এবার বুঝতে পারার মতো করে হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বলল, ইটস ওকে। কিন্তু তুমি এতদিন কই ছিলে? কতদিন ক্যাম্পাসে আসো না বলো তো? শাইনির কথায় ওরও মনে পড়ে যায় সেই নিখিল ভাইয়ের সত্যি জানার পর থেকেই আর ভার্সিটির গেট মারায়নি ও। তারপরে আরও কত কেই না হয়ে গেল, জীবনটা এখন এলোমেলো। আবার কি ভাবতে বসলে? অরু না সূচক মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল। কিছু না। শাইনি এবার হাসির দ্বারা ঠোঁট প্রসারিত করে বলল। এই ওরু, জেকে স্যারের কি খবর? অরু ঠোঁট উল্টে বলল। ওনার কথা আমি কি করে জানবো? ওনাকে গিয়েই বরং জিজ্ঞেস করো। শাইনি এবার ভ্রুকুঞ্চিত করে বলল। তুমি ওনার স্টেপ সিস্টার, তুমি জানবে না তো কে জানবে? ঢং। শাইনির কথায় অরু কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসল। পরক্ষণেই শাইনি আবারও শুধালো। বলো না একটু, এতদিন স্যার ভার্সিটিতে কেন আসেনি? আমি যতদূর জানি উনি ব্যাংকক গিয়েছিলেন। অরুর উত্তর শুনে শাইনি বেশ খুশি হয়ে যায়। খুশি হয়ে অরুর হাত জড়িয়ে ধরে বলে। এই না হলে আমার ননদিনী। তুমি জানো, জেকে স্যারকে আমি অনেক লাইক করি, কিন্তু বলার সাহস হয়ে ওঠে না। শুনেছি ব্যক্তি জীবনে উনি অনেক বেশি রাগী। আসলেই কি তাই? শায়নের কথার বিপরীতে অরু কিছু বলতে যাবে তার আগেই ওর চোখ আটকে যায় ক্যাম্পাসের অন্য পাশে পুল সাইডে কিছু মানুষের ভিড়ের মাঝে। সেখানে নিখিল ভাইও উপস্থিত। তারা সবাই কোনো কিছু একটা নিয়ে বেশ উল্লাসে মেতে আছে, কিন্তু কি নিয়ে? অগত্যই শায়নির দিকে তাকিয়ে উল্টে প্রশ্ন ছড়ে অরু। আচ্ছা সায়নী, ওখানে কি হচ্ছে? শায়নি অরুর দৃষ্টিপাত অনুসরণ করে সেই দিকে একবার তাকিয়ে বলল। সায়েন্টিস্ট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশের নিখিল ভাই ওদের গ্রুপের টিম লিডার হয়েছে। সেটারই সেলিব্রেশন করছে বন্ধু বান্ধবদের নিয়ে। ও আচ্ছা। অরুর কথায় মাথায় সায়নী অবিশ্বাসের সুরে বলল। হি ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই। কত অল্প সময়েই কেমন টিম লিডার হয়ে গেল। তার উপর দুই দুইটা সুন্দরী গার্লফ্রেন্ড। সব দিক থেকেই সোনাই সোহাগা। আহা। অরু মুখ ভঙ্গিমায় বিরক্তির ছাপ টেনে বলল। একজন মানুষের আবার দুইটা গার্লফ্রেন্ড হয় কেমন করে? সায়নী কুটকুটিয়ে হেসে বলল। হয় হয়, আমেরিকাতেই সব হয়। চাইলে তুমিও। সায়নীর কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই পেছন থেকে ডেকে উঠল কেউ। আরোরা। অরু জানে এটা কেউ হতে পারে। এই পুরো ক্যাম্পাসে আরও অরোরা বলে ওকে একজনই ডাকে, কিন্তু ও এখন কিছুতেই এই মানুষটার মুখোমুখি হতে চায় না। তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে না শোনার ভান করে চোখ খিচে চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানে। সায়নী পেছনে ঘুরে বলল। আরে, নিখিল ভাই যে, আপনি ওরুকে চেনেন? নিখিল হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে স্মিত হেসে অরুর দিকে তাকিয়ে পুনরায় ডাকলো। আরোরা। সায়নী সামনে দাঁড়িয়ে আছে, নিখিলও এগিয়ে এসেছে। এবার আর ইগনোর করার কোনো সুযোগ তো নেই, পেছনে ঘুরতেই হবে। কিছু করার নেই ভেবেই নিখিলের মুখোমুখি হতে যাচ্ছিল অরু। এখনও পেছনে ঘুরেনি, ঘুরবে ঘুরবে ভাব। ঠিক তখনই কোত্থেকে যেন বাজ খাই কর্কশ আওয়াজ কানে ভেসে এলো ওর। আরু। আচমকা কৃতিকের আওয়াজ পেয়ে কেঁপে উঠল অরু। তড়িৎ গতিতে চোখ দুটো খুলে এদিক ওদিকে তাকিয়ে খুঁজতে লাগলো তাকে। খানিকক্ষণ খোঁজাখুঁজির পরেই দেখলো ভবনের দোতলায় অফিস রুমের করিডোরে দাঁড়িয়ে ওর দিকে কটমট করে তাকিয়ে আছে কৃতিক। কৃতিকের চোখ দিয়ে এক পলক তাকিয়ে একটা শুষ্ক ঢোক গিলে সায়নীকে উদ্দেশ্য করে ওরু বলে। চলো ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। এই বলে সায়নীর হাত ধরেই দ্রুত ক্লাসের দিকে পা বাড়ায় ওরু। পেছন থেকে নিখিল ডেকে বলল। আরে আরোরা, কথাটা তো শুনে যাও। নিখিল এখনও ওরুর যাওয়ার পানে তাকিয়ে আছে। তখনই অন্যদিক থেকে একজন এসে নিখিলের উদ্দেশ্যে বলে। নিখিল আশ্চর্য হয়ে বলল। কি বলছো? কে ফেললো? নিখিল হ্যাঁসূচক মাথা নাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। অরু, সায়নী, নিখিল সবাই যে যার মতো চলে গিয়েছে, যার ফলে নরম ঘাস আবৃত জায়গাটা শূন্যই পড়ে আছে। দোতলার করিডোরের দিকে কৃতিক এখনও সেই শূন্যস্থানের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছে। পায়ের স্যান্ডেল দুটো আঙ্গুলের ভাঁজে গিয়ে নিয়ে খালি পায়ে সাগরের কোল ঘেঁষে হাঁটছে অনু।
প্যান্টটা একটুখানি গুটিয়ে গোড়ালি থেকে উপরে তুলে প্রত্যয় ও অনুর পাশাপাশি হাঁটছে। সাগর পাড়ের চারিপাশে শঙ্খচিল আর পানকৌড়ির চিউ চিউ আওয়াজ। অনু বাবলটিতে একটা করে সিপ নিচ্ছে আর চোখ বন্ধ করে পাখির কলরব শুনছে। সে কখন থেকে ওদের মাঝে নীরবতা বিরাজমান। অনেকক্ষণের নীরবতা ভেঙে সর্বপ্রথম প্রত্যয় বলে ওঠে, তুমি না মানে আপনি ভারী অদ্ভুত জানেন। কখন যে রেগে যান আর কখন যে ঠান্ডা হয়ে যান আমি নিজেই বুঝতে পারি না। এত মুড সুইং কেন হয়? প্রত্যয়ের কথায় অনু শব্দ করে হেসে পড়ল, ইউ ক্যান কল মি তুমি। এত ইতস্ত কেন হচ্ছেন? আফটার অল ইউ কিসেস ইজ আদার। অনুর কথায় কালকের দৃশ্যপট ভেসে উঠল প্রত্যয়ের চোখে। ও তৎক্ষণাৎ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে পড়ল। এ মানে তোমার কিছু জানার নেই? অনু গম্ভীর গলায় বলল। আছে তো, অনেক কিছু জানার আছে। প্রত্যয় শুধালো, বলো কি জানতে চাও, সব বলবো তোমায়, নো লুকোচুরি। আমাকে ইউজ করা কেন হলো শুনি? আপনার লং টাইম লাভ হিস্ট্রি, তাহলে আমার প্রতি দুর্বলতা অনুভব করাই বা কারণটা কি? অনুর অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার জন্য প্রত্যয় একটু রয়েস হয়ে বলল, প্রথমত তিন্নি আমার সাথে ভালোবাসার হাজার প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর চিট করেছে, জামা কাপড়ের মতো সুগার ড্যাডি চেঞ্জ করেছে। তাহলে ওর প্রতি আমার ভালোবাসাটা রইল কোথায়? তাছাড়া ও হাইলি ড্রাগ অ্যাডিক্টেড। এক কথা বলতে পারো ওর জীবনে শুদ্ধ বলে আর কিছু অবশিষ্ট নেই। এসবের কারণে তিন্নির প্রতি আমার ঘৃণা মনোভাব তৈরি হয়েছে আরও কয়েক বছর আগেই। আর এখন তো ওকে মনে রাখার প্রশ্নই ওঠে না। ওকে মাঝে মধ্যে আমার পাগল মনে হয় জানো। এতদিন খবর ছিল না, যেই আমি বছরখানিক ধরে একটু মুভ অন করেছি এখন আবার আটার মতো পেছনে লেগে আছে। ওর কাজই বোধ হয় আমার জীবনটাকে অগোছালো করে দেওয়া। তবে হ্যাঁ, এরপরও যদি দ্বিতীয়বার এমন কিছু করে আমি যথাযথ ব্যবস্থা নেব, আই প্রমিস। একটুখানি থেমে বুকের ভেতরে চাপা নিঃশ্বাসটা উগড়ে দিয়ে প্রত্যয় আবারও বলে, এবার তুমি যদি বলো তুমি কেন, সেটার উত্তর আমার জানা নেই। তোমাদের ভিসার টিকিট প্রসেসিংয়ে অসংখ্যবার তোমার ছবি দেখেছি আমি, তেমন কিছু ফিল হয়নি। কিন্তু সেদিন ক্যাফেতে তোমার এক ঝলক হাসির মাঝে হারিয়ে গিয়েছিলাম আমি। উত্তাল ঢেউয়ের পানি চেয়ে এক মনে কথাগুলো বলে অনুর দিকে তাকিয়ে প্রত্যয় শুধালো, প্রেম তো অনেকের সাথেই হয়, ভালোবাসা মানুষ কয়জন হতে পারে বলো? অনু, তুমি কি আমার শেষ ভালোবাসা হবে? জানি না। প্রত্যয়ের মুখের উপরে কথাটা বলে সামনের দিকে হাঁটতে হাঁটতে ঠোঁট কামড়ে মুখ টিপে হাসছে অনু। প্রত্যয়ের পেছন পেছন হেঁটে এসে বলল, এই মেয়ে, এত মুড সুইং হয় কেন তোমার? অনু পিছনে ঘুরে শুধালো, কেন ভয় করছে? সামলাতে পারবেন না? প্রত্যয়ের হাতের মাঝে হাত ঢুকিয়ে বলল, তুমি বিশ্বাস হয়ে থেকে গেলে আমি নিঃশ্বাস দিয়ে হলো সামলে নেব। গোধূলি বেলা চলমান, তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে অমাবস্যার রাত। পুরো আকাশ ঘুটঘুটে কালো মেঘে ছেয়ে আছে। বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণেই পশ্চিম আকাশ রক্তিম হয়ে চোখের সামনে ভেসে উঠছে। তার সাথে বাতাসের তাণ্ডব তো আছেই। ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে সেই সকাল থেকেই। রাতে বোধহয় ঝড় আসবে। ভার্সিটির গেটের সামনে একটা কাকপক্ষীও অবশিষ্ট নেই। সবাই যে যার মতো চলে গিয়েছে। শুধুমাত্র ওরই ছাতা হাতে নিয়ে সেই কখন থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছে। শেষ বাসের এখনও সময় হয়নি, কিন্তু এই ঝড়ের মাঝে শেষ বাসটা আসবে কি না এটাই সন্দেহ। ওইদিকে বৃষ্টির তোপ ধীরে ধীরে বেড়েই চলেছে। হাতে ছাতা থাকা সত্ত্বেও পায়ের দিকটা ভিজে গিয়েছে। অনু হাত দিয়ে জামা কাপড় থেকে বারবার বৃষ্টির পানিগুলো ঝেড়ে ছাড়াচ্ছে। তখনই বিকট আওয়াজে হর্ন বাজিয়ে ভার্সিটির গেট থেকে বের হয় কৃতিকের কালোরাঙা মার্সিডিজ। বাইরে ততক্ষণে ঝুম বৃষ্টি। কৃতিক অরুর সামনে গাড়ি দাঁড় করিয়ে জানালার কাচ নামিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, উঠে আয়, রাত হলে ঝড় আরও বাড়বে। আজ আর বাস আসবে বলে মনে হচ্ছে না। থাইল্যান্ড থেকে আসার পর থেকেই কৃতিকের উপরে মহাবিরক্ত অরু। না পারতে কথা বলে না, এখনও বলতে ইচ্ছে করছে না, তাইও দাঁড়িয়ে না থেকে চুপচাপ হাঁটা ধরে বৃষ্টিস্নাত রাস্তার ফুটপাত ধরে। কেন যেন মনের মাঝে জিদ চেপে বসেছে। কৃতিকের কথাটা কিছুতেই শুনবে না আজ।
সবসময় কৃতিকের জিদের কাছে পরাজিত হয়ে ক্লান্ত ওরু। কৃতিকের জিদের বশে করা কর্মকাণ্ড মনে পড়তেই হাঁটুর গতি আরও বাড়িয়ে দিল ও। পায়ের জুতো পানিতে ভিজে চপচপ আওয়াজ হচ্ছে, তবুও হনহনিয়ে হাঁটছে ওরু। তবে বেশিক্ষণ এগোনোর আগেই পিছন থেকে ওর ছাতাটা টান মেরে নিয়ে নেয় কৃতিক। মাথার উপর থেকে ছাতা সরে যাওয়ায় কয়েক মুহূর্তের মাঝেই ঝুম বৃষ্টিতে কাক ভেজা হয়ে যায় ওরও। কৃতিকও তাই। ফর্মাল ড্রেস আপ, ব্যাক স্যুট, রিস্ট ওয়াচ সব কিছু ভিজে একাকার। হুট করেই ছাতা কেড়ে নেওয়াতে ওরু ভ্রু কুঁচকে পেছনে ঘুরে দেখতে পায় ওর হ্যালো কিটি ছাতাটার বেহাল দশা করে ছেড়েছে কৃতিক। সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ডাস্টবিনে ছুঁড়ে মারেছে কৃতিক। বলল, এবার যা। ওরও কম যায় না। কৃতিকের বাক্য শ্রবণের সঙ্গে সঙ্গেই বৃষ্টির মাঝেই হাঁটা ধরে সামনের দিকে। তবে দ্বিতীয়বার স্পর্ধা দেখিয়ে আর পার পেল না ওরু। সামনের দিকে এক কদম নিয়েছে কি দেয়নি, তার আগেই ওর বুকের কাছে জামাটা খামচে ধরে কৃতিক। এভাবে হঠাৎ আক্রমণে কেঁপে ওঠে ওরু, হকচকিয়ে বলে, কি করছেন? জামাটা ছিঁড়ে যাবে তো। কৃতিক ওর কথার পরোয়া না করে অরুর চোখের দিকে নিজের বাজ পাখির মতো তির্যক চাহনি নিক্ষেপ করে বলল, কথা শুনছিস না? অনেক শ্বাস বেড়ে গেছে দেখছি। আমার সামনে তেজ দেখাতে এলে সোজা গাড়িতে নিয়ে বাসা সেরে ফেলবো। আর তুই এটা ভালো করে জানিস আমি যা বলি তাই করি। তাই নিজের ভালো চাইলে চুপচাপ গাড়িতে গিয়ে বস। কৃতিকের লাগামহীন কথার পাছে গলার স্বর মুহূর্তেই ক্ষীণ হয়ে এলো অরুর। বরাবরের মতো এবারও কৃতিকের জেদের কাছে হেরে গিয়ে ভেজা শরীর নিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ল ও। ওরও গাড়িতে বসতেই কৃতিক এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। বাইরের বৃষ্টি, রিমঝিম আওয়াজ, গাড়ির হাই কোয়ালিটির জানালা ভেদ মোটেই ভেতরে আসতে পারছে না। চারিদিকে পিনপতন নীরবতা। শুধু একটু পরপর নীরবতা ভেঙে সশব্দে হাঁচি দিচ্ছে কৃতিক। হাঁচি দিতে দিতে চোখ নাক লালচে বর্ণ ধারণ করেছে তার। সেই কখন থেকে মানুষটা একাধারে হাঁচি দিচ্ছে দেখে ওরও একটু আগ বাড়িয়ে বলে, বৃষ্টিতে ভিজে আপনার ঠান্ডা লেগে গেল বোধহয়। কৃতিক আবারও হাঁচি দিতে যেয়ে নিজেকে সংবরণ করে বলে, গত 2 দিন ধরে জ্বর, তাই হয়তো বৃষ্টির পানিতে পুনরায় ঠান্ডা লেগে গিয়েছে। কৃতিকের কথায় ওরও বেশ অবাক হয়। একই বাড়িতে থাকে ওরা তিনজন, অথচ একটা মানুষের গত 2 দিন ধরে জ্বর, ওরা সেটা জানেই না। আর কৃতিকই বা কেমন? জ্বর হলে মানুষ এতটা স্বাভাবিক কী করে থাকতে পারে? মুখ দেখে বোঝার উপায় নেই যে মানুষটার শরীর খারাপ। সব সময় সেই রাগি ভাব। উত্তাল প্রকৃতি রাত বাড়ার অপেক্ষা করেনি আর। সন্ধ্যা রাতেই শুরু করে দিয়েছে তীব্র ঝড়ের তাণ্ডব। অনুর সাথে মাত্রই কথা হলো অরুর। সেও ঝড়ের মাঝে কোনো এক ক্যাফেতে আটকা পড়েছে। সাথে অবশ্য প্রত্যয় আছে, চিন্তা করার কোনো কারণ নেই। অনুর সাথে কথা হওয়ার পরপরই বিদ্যুৎ চলে গিয়েছে। এভাবে বিদ্যুৎ চলে যাওয়ায় ওরও একটু ভড়কে গেল। অন্য সময় বিদ্যুৎ গেলে বাইরে থেকে আসা সোডিয়ামের আলোয় আলোকিত থাকে হলরুম, অথচ আজ বিকশ কালো ঘুটঘুটে অন্ধকার। ব্যাপারটা বোঝার জন্য কাঁচের দেয়ালে উকি দিতেই ওরও দেখতে পায় বাড়ির বাইরে রাস্তায় কোথাও এক ফোঁটা আলো নেই। হয়তো ঝড় বৃষ্টিতে কোথাও বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়েছে, তাই এমনটা হয়েছে। কিন্তু এই মুহূর্তে চারিদিকের এমন তীব্র অন্ধকার ওরও কেমন গা ছমছম করছে। ও কোনো মতো অন্ধকারে সিঁড়ি হাতড়িয়ে কৃতিকের রুমের দিকে পা বাড়ায়। কৃতিক রুমেই আছে, অথচ ওর রুমটাও পুরোপুরি তীরে ঢাকা। একটু সময় নিয়ে খুঁজতে খুঁজতে কৃতিকের রুমের দরজার বাইরে কয়েকবার টোকা মেরে ওরও মিনমিনিয়ে বলল, একটু ফোনের ফ্ল্যাশটা অন করবেন, ভয় করছে। ওরু বলার সঙ্গে সঙ্গে কৃতিক মোবাইলের ফ্ল্যাশ অন করে বলল, ভেতরায়। ওরু দরজা ঠেলে ভেতরে ঢুকেই মৃদু আলোতে দেখতে পায় কৃতিক কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে আর গতানুগতিকের চেয়ে একটু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ওরু জানে কৃতিক কখন এমনটা করে, তাই ও এগিয়ে গিয়ে শুধালো, জ্বর বেড়েছে? আমি কি একটু চেক করে দেখব? কৃতিক হাসকি স্বরে জবাব দিল। নিষেধ করেছে? ওরু এবার একটু সংকোচ নিয়ে কৃতিকের কপালে হাত ছোয়ালো, অতপর বলে, আপনার অনেক জ্বর, কি করে ঠিক আছেন এখনো বলুন তো? কথাটা বলেই
ওর মোবাইল হাতে নিয়ে উঠতে নিলে কৃতিক নিজের তপ্ত হাত দিয়ে ওরুর হাত টেনে ধরে শুধায়। কোথায় যাচ্ছিস? ওরু পেছন ঘুরে বলে, কাপড় ভিজিয়ে নিয়ে আসছি, মাথায় জলপট্টি দিলে ভালো লাগবে, ততক্ষণে একটু অন্ধকারে থাকুন। সন্ধ্যা রাত গড়িয়ে ঘড়ির কাঁটা গিয়ে ঠেকেছে রাত 10টার কোঠরে। বিদ্যুৎ এখনো আসেনি, আর না অনু ফিরেছে। অনু ওরু সেই যে কৃতিকের শিওরে বসেছে এখনো বসেই আছে। বৃষ্টির রিমঝিম আওয়াজ, চোখ দুটো ভার হয়ে এসেছে ঘুমে। এবার মনে হচ্ছে যাওয়া দরকার। তাও কৃতিকের মাথার জলপট্টিটা উল্টে দিয়ে বলল, আমি এখন যাই, ঘুম পেয়েছে। তৎক্ষণাৎ ওর হাতটা শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ রেখে কৃতিক বলে, কোথাও যাবি না, এখানে বসে থাক। বৃষ্টি কমেছে, বিদ্যুৎ আপা দুটোই চলে আসবে। তাছাড়া আমার ঘুম পেয়েছে তো। কৃতিক ওরুর কথায় তোয়াক্কা না করেই বলল, ঘুমাতে হবে না। আমি বলেছি তুই যাবি না, তার মানে যাবি না, নয়তো সবাইকে বলে দেব তুই আমার বউ। ওরু দাঁত কিরমির করে বিরক্ত হয়ে বলল, ব্ল্যাকমেলটা আপনি খুব ভালো করেই করতে পারেন, সব আমাকে শাস্তি দেওয়ার ধান্দা। কৃতিকের সাথে কথায় না পেরে অগত্য ওরু ঘুম ঘুম চোখ নিয়ে টলতে টলতে কৃতিকের কাছেই বসে থাকে। একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়ে খুব ভোরে ঘুম ভেঙেছে ওরুর। কেমন যেন গরম লাগছে সব কিছু। গলার কাছে গরমটা একটু বেশিই লাগছে। চোখ দুটো তখনও খোলেনিও, তবে আশেপাশে সুঘ্রাণটা বারবার নাকে এসে সুরসুরে দিচ্ছে। চন্দন কাঠের স্নিগ্ধ মন মাতানো সুবাস। একটা লম্বা শ্বাস টেনে সুবাসিত বাতাসটা ভেতরে পুড়ে নিয়ে নড়ে চড়ে ওঠে ওরু। কিন্তু এ কি, নড়াচড়া করার কোনো উপায়ন্তর নেই। মনে হচ্ছে হাত পাকেও বেঁধে রেখেছে। কিন্তু কে দেখাবে এই দুঃসাহস? নিজেকে এইভাবে বাঁধনে আবিষ্কার করে আচমকাই চোখ খোলে ওরু। চোখ খোলার সঙ্গে সঙ্গে দুনিয়া দুলে ওঠে ওরু কৃতিকের বিছানায় কৃতিকের সাথে ঘুমিয়ে আছে। কৃতিক নিজের হাত পা দিয়ে ওরুকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে নিজের বুকের মধ্যে নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ওরুর লম্বা চুলগুলো কৃতিকের কালো টি শার্টের সাথে মিলেমিশে একাকার। এভাবে কৃতিকের পাশে নিজেকে আবিষ্কার করে ওরু ঘাবড়ে গিয়েছে। মনে মনেই ভাবছে, আপা জানলে কেলেঙ্কারি হয়ে যাবে, আমার এক্ষুনি চলে যাওয়া উচিত। কৃতিকের পিঠের নিচ থেকে নিজের চুলগুলো আস্তে করে টেনে বার করতে করতে ওরুর চোখ চলে যায় কৃতিকের ঘুমন্ত মুখের দিকে। এত রাগ, এত জেদ, এত বেপরোয়া স্বভাব, কোনো কিছুরই লেশমাত্র নেই ঘুমন্ত মুখটাতে। এখন যা রয়েছে সেটা কেবলই আকর্ষণ। যে কেউ এই ঘুমন্ত মুখটা দেখলে তীব্র আকর্ষণ অনুভব করবে। কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। ঘুমের মাঝে কৃতিক খানিকটা নড়েচড়ে উঠতেই ভ্রম ছুটে যায় ওরুর। ও দ্রুত বিছানা ছেড়ে চুলগুলো হাত খোপা করতে করতে বেরিয়ে যায়। যাওয়ার আগে কী ভেবে যেন আরও একবার ফিরে এসে ঘুমন্ত কৃতিকের কপালে হাত ছোঁয়। অতপর মনে মনে নিশ্চিন্ত হয়ে বলে, যাক, তীব্র জ্বরটা কমে গিয়েছে, এখন আমি দ্রুত ভাগি। রুমে আসতেই পা দুটো থমকে যায় ওরুর। আপা এখনও ঘুমিয়ে আছে। এই ফাঁকে কিছু একটা অজুহাত বানাতে হবে, কিন্তু কি বানানো যায়? ওরও যখন অজুহাত ভাবতে ভাবতেই হাত দিয়ে নখ কাটার ব্যস্ত দাঁত দিয়ে নখ কাটায় ব্যস্ত, তখনই আড়মোড়া ভেঙে অনু বলে, কিরে, এত সকালে আবার কোথায় যাচ্ছিস? ওরু ধরা পড়ে যাওয়ায় চোরের মতো আমতা আমতা করে বলে। কোথাও না, এখন আবার কোথায় যাব? অরুর কথায় গুরুত্ব না দিয়ে অনু পুনরায় শুধালো। হ্যাঁ রে, কাল কখন এসেছিলি ঘুমাতে? অরু ভ্রুকুচকে বলে, কোথা থেকে আসব? আরে, তুই তো কাল রাতে কৃতিক ভাইয়ার মোবাইল থেকে মেসেজ দিলি আমায়, তুই নাকি পড়ছিস, খুবই ইম্পর্টেন্ট টপিক, ঘুমাতে দেরি হবে, ওই জন্যই তো তোকে আর ডিস্টার্ব করিনি, রুমে এসে ঘুমিয়ে পড়েছি। অরু এতক্ষণে বুঝলো ওর হয়ে কৃতিক মেসেজ করেছে অনুকে। এবারও একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ রে আপা, অনেক কঠিন পড়া ছিল, ওই জন্যই তো কৃতিক ভাইয়ের রুমে গিয়েছিলাম পড়া বুঝতে। বাড়িতে স্যার থাকলে যা হয় আর কি। এক নিঃশ্বাসে কথাটুকু শেষ করে নিজের শরীরের গন্ধ নিল ওরু। পুরো শরীর জুড়ে স্যান্ডেলউড পারফিউমের গন্ধ মোমো করছে। যে কেউ কাছে এলেই বলে বুঝতে পারবে এটা কৃতিকের শরীরের গন্ধ। ওরু উপায়ন্তর ভেবে না পেয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে অনুর উদ্দেশ্যে বলল,
আমি একটু শাওয়ার নিয়ে আসছি, তুই থাক। অনু হাই তুলে আবারও ঘুমাতে ঘুমাতে বলল, এত সকালে শাওয়ার নেওয়ার কি আছে, পাগল মেয়ে? রোববারের সকাল, যান্ত্রিক জীবনের অভ্যস্ত মানুষগুলোর আজ ছুটির দিন। বাইরে প্রখর রোদে পূর্বাভাস। গত কয়েকদিনের বৃষ্টি শেষে আজই বোধহয় সূর্যের মুখ দেখতে পাবে ধরণী। ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশ উবে গিয়ে শুকিয়ে যাবে পিচ ঢালা ঝকঝকে রাস্তাঘাট। তবে সেই রাস্তার পদচারণার তারা আজ খুব একটা কারোরই নয়। ছুটির দিন বলে কথা। যেহেতু ছুটির দিন সেহেতু আজ ভার্সিটি নেই। ওরও আজ বেশ বেলা করেই ঘুম থেকে উঠেছে। এত বেলা করে উঠেও আজকাল চোখ দুটো থেকে ঘুম কাটানো বড্ড দায়। কোনো মতে ঢুলো ঢুলো পায়ে রোবটের মতো নিজের সকালের কাজগুলো সেরে ওরু চলে এসেছে হলরুমে। বাড়িতে ওরু ব্যতীত কেউ নেই, শুধুমাত্র হলরুমের দিওয়ানে বসে লেজ নাড়ছে ডোরা। ডোরাকে এভাবে দিওয়ানের উপরে বসে থাকতে দেখেই এক ঝটকায় ঘুম ছুটে গেল ওরুর। চোখের পাতার কয়েকবার পলক ফেলে দাঁত দিয়ে জিভ কেটে এগিয়ে গিয়ে ডোরাকে উদ্দেশ্য করে ওরু বলল, কি করছিস ডোরা? এটা জায়ান্ট কৃতিকের বসার জায়গা, তুই এখানে বসেছিস? জানলে আমাকে তোকে দুজনকেই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে প্রফেসর জেকে। ঘর বাড়ি হারিয়ে বনবাসী হতে না চাইলে তাড়াতাড়ি নাম। ওরুর তীব্র চোখ রাঙানো ধমক বোধ হয় কাজ হলো। তৎক্ষণাৎ লেজ নাড়তে নাড়তে যাওয়া জায়গাটা ত্যাগ করলো ডোরা। ডোরা মুখ কাচুমাচু করে চলে যাওয়াতে ওরু এদিকে সেদিকে তাকিয়ে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রাগ করার কি আছে? আমি তো যা সত্যি তাই বললাম। প্রফেসর জেকে তো আর তুই চিনিস না, তাই অমন রাগ দেখাচ্ছিস। আমি চিনি, চিনব নাই বা কেন বল? ক্লাসে মাইক্রো ইকোনমিক্স পড়াই তো। ডোরা ওরুর এত হাবিজাবি কথা বুঝলো কি বুঝলো না তা বোধগম্য নয়। সে চুপচাপ গিয়ে লেজ গুটিয়ে অন্যত্র জায়গা দখল করে নিল। বসে পড়ল কিচেন কাউন্টারের এক পাশে। ডোরার কার্যক্রম খানিকক্ষণ পর্যবেক্ষণ করে ওরুর চোখগুলো দোতলায় কৃতিকের ঘরের দিকে। আজ উইকেন্ড, অথচ কৃতিক সকাল সকাল বাড়িতে নেই। কোথায় গিয়েছে সেটা ওরু জানে না, জানার কথাও নয়। তবুও চোখ দুটো আজকাল হুটহাটি তার খোঁজ করে বসে। কেন করে তা জানেনি ওরুর। মন মস্তিষ্ক তাতে একযোগে সায় জানায়। হৃদয়ের কোন দিক থেকে কোনো বাধা নেই। তবুও ওরুর ভয় হয়, ভীষণ ভয়। সেই সাথে কৃতিকের উপরে একরাশ বিরক্ত আর অভিমান তো আছেই। কি করে পারলো ওকে এভাবে জোর করে বিয়ে করতে? ওর মতামতের কি কোনো দাম নেই? পরক্ষণেই মনে পড়ে যায় সেদিন রাতে কৃতিকের দেওয়া গম্ভীর হৃদয় নাড়ানো আশ্বাসটুকু। চিন্তা নেই, পুরো দুনিয়া আমি দু হাতে সামলে নেব। তোর শরীরে কলঙ্কের আঁচও লাগতে দেব না। কথাগুলো ছিল ভেলভেট মেঘের মতোই মসৃণ, অথচ প্রত্যেকটা কথার উপচে পড়ছিল কি ভীষণ পুরুষত্ব আর কর্তৃত্ব। যেন কৃতিকের জন্মই হয়েছে ওরুকে দুহাতে আগলে রাখার জন্য। সেদিনের বলা প্রত্যেকটা শব্দ তীব্র চঙ্কার তুলেছিল ওরুর শরীরে রঞ্জে রঞ্জে। মাথার মধ্যে উপচে পড়া চিন্তার জলোচ্ছ্বাসে সেরা মুহূর্তেই গতিপথ বদলেছিল। চোখ বন্ধ রেখেই বিশ্বাস করতে ইচ্ছে হয়েছিল মানুষটা যা বলছে ঠিকই বলছে। বিয়েটা যখন জোর করে করেছে তখন দায়িত্ব অবহেলা করার মতো পাত্র জায়ান কৃতিক নয়। কিন্তু সময়ের পরিবর্তনে আবারও মনে হতে লাগলো তাতে কি আসে যায়। কৃতিক যতই বলুক, ধর্মে যতই প্রাধান্য থাকুক, সৎ ভাইয়ের সাথে বিয়ের সম্পর্কর কোনো সমাজেই ভালো চোখে দেখবে না, কোনো দিন না। তার উপরে মা আর আপা তো আছেই। ওরু যখন নিজের অনিশ্চিত বৈবাহিক সম্পর্ক নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে, তখনই ল্যান্ডফোনের তীক্ষ্ণ আওয়াজে ওর ভাবনার সুতো ছিঁড়ে যায়। কৃতিকের শূন্য ঘরের দিকে থেকে চোখ নামিয়ে ওরু তাকায় সেদিকে। মনে মনে ভাবে, ল্যান্ডলাইনে কল এসেছে, তার মানে আমার কল। কিন্তু এই সময় কে কল দিল? ওরু ঠোঁট কামড়ে ফোনের ওপাশের মানুষটার আন্দাজ করতে না পেরে সহসা এগিয়ে গিয়ে ফোন কানে ধরল। ফোন কানে ধরার সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে ভেসে এলো অরুর উচ্ছ্বাসিত ক্রন্দনরত আওয়াজ। গলায় অসম্ভব খুশি আর চোখে অশ্রুসিক্ত নোনা জল ধরে রেখে অনু বলল, ওরও দ্রুত নার্সিংহোমে চলে আয়, মা তোকে দেখতে চাইছে। অনুর কথায় চোখ দুটো বড় বড় করে অরু
অবিশ্বাসের সুরে দ্বিতীয়বার শুধায়। কি বলছিস আপা, সত্যি মা আমাকে খুঁজছে? হ্যাঁ রে বোন, মা তোকে খুঁজছে, এলেই দেখতে পাবি। অনুর সঙ্গে সঙ্গে অরু এবার ব্যথাতুর খুশিতে ডুকরে কেঁদে উঠল। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল। আমি এক্ষুনি আসছি আপা, এক্ষুনি আসছি। ওর কথায় সায় জানিয়ে অনু কল কেটে দিল। অনু দ্রুত ব্যস্ত হয়ে পড়ে রেডি হওয়ার জন্য। অপারেশনের পরে মায়ের জ্ঞান ফিরেছে বেশ কয়েকদিন আগে, তবে তখনও এত বড় অপারেশনের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি বলে কথা হয়ে ওঠেনি মায়ের সাথে। আজ বোধহয় মা পুরোপুরি সুস্থ হলো। অসম্ভব খুশিতে পাগল পাগল লাগছে ওর। আজ আবারও কতগুলো দিন পর মাকে সেই আগের মতো দেখতে পাবে ওরু। না, আর অপেক্ষা করা যাচ্ছে না। কোনো মতে পরিপাটি হয়ে হাতের পার্সটা নিয়ে দরজা লক করে অরু দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেল কৃতিকের আলিশান বাড়ি থেকে। হসপিটালে এসে দৌড়াতে দৌড়াতে করিডোর পেরিয়ে মায়ের কেবিনের সামনে এসেই পা দুটো থমকে গেল অরুর। ভেতরে মা কথা বলছে, সুস্পষ্ট আওয়াজ। কতদিন পরে মায়ের কথা কানে আসছে। হৃদয়টা গুমট আবহাওয়ার মতোই হাঁসফাঁস করছে ওর। মনে পড়ে যাচ্ছে শুরু থেকে সবটাই। এত বড় কৃতিক কুঞ্জে দিনের পর দিন দুই বোনের কষ্ট করা, প্রতিদিন ইমেল পাঠানো, ইমেলের রিপ্লাই না আসায় একরাশ অপেক্ষা, গুছিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া, মামির ছুরিরাঘাতের মতো কথার ছোবল, শেষেমেশে জায়ান কৃতিকের জোর জবরদস্তিতে রাজি হওয়া। এত কিছুর বিপরীতে এখন এই মুহূর্তে মায়ের দুটো আওয়াজ শুনে মনে হলো সব দুঃখ ভ্যানিশ। এই জীবনে দুঃখের কিছুই ঘটেনি। এই যে কেমন সুখ উপচে পড়ছে দু চোখের কার্নিশ পেয়ে। কাঁধ দুটো অসম্ভব হালকা লাগছে। বয়স কমে গিয়েছে, নিজেকে মায়ের ছোট্ট বাচ্চা মনে হচ্ছে। আর কি চাই? খানিকক্ষণ কেবিনের বাইরে দাঁড়িয়ে থেকে নিজের ভলভলিয়ে ওঠা অশান্ত হৃদয়টাকে শান্ত করে তবেই দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো অরু। চোখ দুটো তখনও অভিমান জলে টুইটম্বর ওর। কয়েক মিনিট দূরত্বে বসে আছে মা। পরনে তার হসপিটালের বরাদ্দকৃত আসমানি রঙের পাজামা সেট। হাতের ক্যানালে এখনও খোলা হয়নি, তবে চোখে মুখে স্নিগ্ধতার ছড়াছড়ি তার। এমন সুস্থতা দেখে মনে হচ্ছে নতুন করে জন্ম হলো তার। অরুর অবশ্য এমন মনে হওয়াটারই কথা, কারণও খুব বেশি মায়ের ধারের কাছে থাকেনি। শুরু থেকে শেষ পর্যন্ত অনুর ত্যাগ তিতিক্ষার কাছে অরুরই সামান্য কষ্ট কিছুই না। আজমেরি শেখ বরাবরই রাশভারী গোছের মানুষ, খুব একটা আবেগ তিনি দেখাতে পারেন না, কিন্তু এরকম একটা মুহূর্তে নিজেকে ধরে রাখা দায় তিনিও পারলেন না। এক হাতে অনুকে আগলে রেখে অন্য হাতে এগিয়ে দিলেন অরুর উদ্দেশ্যে। অরু আর অপেক্ষা করলো না, ছুটে এসে ঝাপটে ধরল মাকে। তিন মা মেয়ে কান্নার রোল পড়ে গেল পুরো কেবিন জুড়ে। এতগুলো দিন পর অনুর মনে হচ্ছে ও আর একা নয়, ওকেও স্নেহ করার মানুষ আছে। এর যে প্রশান্তির আর কী বা হতে পারে। আজমেরি শেখ দুই মেয়ের মাথায় চুমু খেয়ে বললেন, সব ঠিক হয়ে গিয়েছে, সব আর দুঃখ নেই, তোমাদের মা সুস্থ হয়ে গিয়েছে দেখো। জবাবে অনু কাঁদতে কাঁদতে বলল, তুমি আবারও আমাদের বুকে টেনে নিয়ে আদর করছো, এর চেয়ে সুখের আর কী বা হতে পারে মা। আমরা পেরেছি, আমি আর ওরও হাল ছাড়িনি। আমরা তোমাকে ফিরে পাবার আশা ছাড়িনি, ভবিষ্যতেও ছাড়বো না। তোমার শরীরের একটু ত্রুটিও হতে দেব না আমরা। ওদের কান্নাকাটির মাঝেই চেক আপের উদ্দেশ্যে কেবিনে প্রবেশ করলেন ডক্টর এডওয়ার্ড। ডক্টরের হঠাৎ আগমনে তিনজনেরই কান্নাকাটিতে ভাটি পড়ল এতক্ষণে। তৎক্ষণাৎ ডাক্তারকে জায়গা করে দিয়ে দুই বোন দুই দিকে সরে দাঁড়ালো ওরা। অতপর আজমেরি শেখকে ভালো মতো চেক আপ করে ঠোঁটের কোণে একটা আন্তরিকতা জড়ানো হাসি ঝুলিয়ে ডক্টর বললেন, কংগ্রাচুলেশন মিসেস আজমেরি, আপনার অপারেশনের পর আপনি এখন পুরোপুরি ফিট আছেন। আজ বা কালকের মধ্যে আপনাকে ডিসচার্জ করে দেওয়া হবে। তবে হ্যাঁ, প্রথম দিকে প্রতি সপ্তাহে এবং পরবর্তীতে প্রতি মাসে একবার করে নার্সিংহোমে এসে হার্টের কন্ডিশন চেক আপ করাতে হবে আপনার। অন্তত 6 মাস এটা ধারাবাহিকভাবে করতে হবে। তাই অনুরোধ করব, আগামী 6 মাসে দেশে না ফেরার। 6 মাস পরে যখন আপনার হার্টের কন্ডিশন পুরোপুরি স্ট্যাবল হয়ে যাবে, তখন আপনি যে কোনো সময় দেশে ফিরতে পারবেন। আজমেরি
শেখ বরাবরই যথেষ্ট স্মার্ট এবং দক্ষ মহিলা। ইংরেজিতেও তিনি যথেষ্ট পারদর্শী। জামশেদ জায়ানের সাথে দেশ বিদেশে ঘুরে ব্যবসা সামলিয়েছেন, পারদর্শী হওয়ারই কথা। তাই তিনি নিজ থেকেই ডক্টরকে শুধালেন। ডাক্তার এডওয়ার্ড, 6 মাসই থাকতে হবে। ডক্টর এডওয়ার্ড স্মিথ হেসে জবাব দিলেন, ডিপেন্ড অন ইয়ার হার্ট। হার্ট যত তাড়াতাড়ি আপনার শরীরে খাপ খাওয়াতে পারবে, আপনি তত তাড়াতাড়ি ফিরতে পারবেন।